স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি মৌসুমী শান্তা। আজ থেকে যুক্তরাষ্ট্রের সোনালী যুগের শুরু। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর অভিষেক ভাষণে এমন প্রত্যয় ব্যক্ত করেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায় দ্বিতীয় মেয়াদে শপথ নেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। তার কিছুক্ষণ আগেই ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জেডি ভ্যান্স। অবশেষে হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন, আত্মবিশ্বাস পুনরুদ্ধার থিমে বাংলাদেশ সময় 10:30টার দিকে শুরু হয় আয়োজন। ক্রিস্টোফার ম্যাকিওর পরিবেশনায় ও আমেরিকা গানের মাধ্যমে শুরু হয় শপথ অনুষ্ঠান। এরপর বক্তব্য রাখেন অভিষেক কমিটির প্রধান ডেমোক্রেটিক পার্টির সেনেটর এমি ক্লবুশার। এরপরই ক্যাপিটল হিল মিলনায়তনে উপস্থিত হন ট্রাম্প। সমর্থকরা করতালিতে অভিবাদন জানান। প্রথমেই ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জেডি ভ্যান্স। তাকে শপথ পাঠ করান সুপ্রিম কোর্টের বিচারক ব্রেট ক্যাভানো। এরপরই যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। তাকে শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস। শপথের পরই অভিষেক বক্তব্য রাখেন ট্রাম্প। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ও বিদায়ী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এছাড়াও ছিলেন ৩ সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ এবং বিল ক্লিন্টন। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক। আনপ্রেডিক্টেবল বলেই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেয়ার পর অভিবাসী বাংলাদেশিদের নিয়ে আশঙ্কার তেমন কিছু নেই বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। তবে বাংলাদেশে দ্রুত নির্বাচন চাইতে পারে তার সরকার। আর পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, নতুন মার্কিন সরকারের সাথে নতুন করে সম্পর্ক তৈরি হবে। গত নভেম্বরে ভূমিধস বিজয়ের পর আনুষ্ঠানিকভাবে ক্ষমতার মসনদে ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদের প্রথম তিনি নির্বাহী আদেশে বাইডেনের অসংখ্য সিদ্ধান্ত পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন। এর আগের মেয়াদেও অভিবাসীদের নিয়ে তার বিভিন্ন নীতির কথা আশঙ্কা সৃষ্টি করেছিল। এবার তবে কি হবে? আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকের মতে মূলত ল্যাটিন আমেরিকা নিয়ে তার মাথা ব্যথা। আশঙ্কার কারণ নেই বাংলাদেশি অভিবাসীদের। তার এই যে আনপ্রেডিক্টেবিলিটি, এটাই হলো তার কর্মপন্থা। অভিবাসনের ব্যাপারে আমি মনে করি যে তার মূল অ্যাটেনশনটা কিন্তু সাউথ আমেরিকা বা ল্যাটিন আমেরিকার দিকে, আমাদের দিকে না। এখানে দুটো জিনিস মনে রাখতে হবে। একটা হলো অ্যাটেনশনটা দক্ষিণ আমেরিকার দিকে, মূলত হিসপ্যানিক পপুলেশন যেটা বড় আকারেই বেড়ে গেছে আমেরিকায়, সেই দিকে। আর একটা হলো ইললিগাল যেই মাইগ্রেশন হয় সেটার উপরে তার অ্যাটেনশন। তবে ট্রাম্প সরকার দ্রুততম সময়ে বাংলাদেশের নির্বাচন চাইবে বলে মনে করেন অধ্যাপক ইমতিয়াজ। যেটা স্পষ্ট করেছে তার পলিসি মেকার্সরা অনেকটাই বলতে গেলে, সেটা হলো বাংলাদেশে যেন তাড়াতাড়ি একটা নির্বাচিত সরকার আসে, সেই ব্যাপারেও তার আমি মনে করি বড় আকারই তার নজর থাকবে। এবং পররাষ্ট্র উপদেষ্টা অবশ্য জানিয়ে রেখেছেন, সরকার বদলালেই পররাষ্ট্র নীতি বদলাবে না মার্কিন যুক্তরাষ্ট্রের, সম্পর্ক হবে নতুন করে। আমি আবার একটি কথা বলতে চাই, সেটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বা এরকম বড় যে কোনো দেশের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, সেটা কিন্তু সরকার স্পেসিফিক হবে না প্রথমত। দ্বিতীয়ত হলো যে নতুন সরকার যখন আসবে তাদের কিছু বক্তব্য থাকতে পারে, সেটা আমরা দেখব। এবং উই শ্যাল ক্রস দি রিভার হোয়েন দি রিভার কামস। পারস্পরিক চাওয়া পাওয়ার হিসাবে একটু একটু পরিবর্তন সবসময়ই হয়। তো হবে, আমরা সেই অনুযায়ী তখন আমাদের যে পদক্ষেপ নেওয়ার সেই পদক্ষেপ নেব এবং আমরা নিতে পারবো বলে আমি বিশ্বাস করি। এদিকে এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা আগেই জানিয়েছেন, দুদেশের মধ্যে সম্পর্কের নতুন ক্ষেত্র উন্মোচিত হবে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সরকার গুম, খুন, দুঃশাসনের মাধ্যমে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, যত দ্রুত সম্ভব দল পুনর্গঠন করে রাষ্ট্র মেরামতে ভূমিকা রাখতে হবে বিএনপিকে। পাশাপাশি দলের সদস্য নবায়ন কার্যক্রমে সৎ, পরিশ্রমী ও মেধাবীদের খুঁজে বের করার তাগিদ দেন তিনি। আওয়ামী লীগের শাসনামলে নির্যাতনের শিকার নেতাকর্মীদের স্বীকৃতি দিতে ও পুরনোদের উজ্জীবিত করতে বিএনপির সদস্যপদ নবায়নের কার্যক্রম। সোমবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে অংশ নেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। করতালি দিয়ে অভিনন্দন জানানোর অনুরোধ করি। এ সময় বিএনপি নেতারা বলেন, অনুপ্রবেশকারীদের কারণে সদস্য সংগ্রহ নয়, প্রাথমিক সদস্য নবায়নের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। পতিত স্বৈরাচারের বিভিন্ন সহযোগী এবং
তৃণমূলের বিভিন্ন নেতা কর্মীরা যারা এখনো আশেপাশে রয়ে গেছে তারা এই দলে ঢোকার চেষ্টা করতে পারে। এখন যেভাবে অনুপ্রবেশ করার চেষ্টা হচ্ছে, এখানে সদস্য সংগ্রহ করা ঠিক হবে না, নবায়নটাই ঠিক হবে। সহস্রাধিক মানুষ খুন হয়েছে, 700-রও বেশি মানুষ গুম হয়েছে, লক্ষ লক্ষ মানুষ কারারুদ্ধ হয়েছে বা মামলার আসামি হয়েছে, নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে। কাজেই দল যদি প্রথম কাউকে ধন্যবাদ জানাতে হয়, দলের যদি প্রথম কাউকে স্বীকৃতি জানাতে হয়, তাহলে জানাতে তো হবে সেই মানুষগুলিকে যারা এই দলটাকে এই দুঃসময়ে টিকিয়ে রেখেছে। প্রত্যেকটি উপজেলা এবং জেলাতে রাজনৈতিক প্রশিক্ষণ এটা খুব জরুরি করতে হবে, এটাকে কম্পালসারি করতে হবে। কিভাবে বক্তব্য হবে, একটা সভা কিভাবে চলে, আপনার যিনি উপস্থাপনা করবেন কিভাবে উপস্থাপন করবেন, অ্যাড্রেস কিভাবে করবেন, এই জিনিসগুলো কিন্তু খুব বেশি প্রয়োজন আমার কাছে মনে হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, যত দ্রুত সম্ভব দল পুনর্গঠন করা হবে। দলকে যদি আমরা সঠিকভাবে পুনর্গঠন করতে না পারি, আমরা দেশকে পুনর্গঠন করতে পারবো না। দেশকে পুনর্গঠন করার জন্য, রাষ্ট্রকে মেরামত করার জন্য আমরা কিন্তু 31 দফা দেশের সামনে, দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি। আমরা যারা মেধাবী মানুষ, সেই মানুষগুলোকে আমাদের সামনে নিয়ে আসতে হবে। যারা পরিশ্রমী, যাদের মধ্যে সততা, আদর্শ আছে, এরকম মানুষগুলোকে আমাদের আরো ঐক্যবদ্ধ করতে হবে। কথা বলেন বিগত সরকারের দুঃশাসন নিয়েও। দেশের সেক্টরগুলোকে যেরকম ধ্বংস করা হয়েছে, জনগণকে যেরকম নিষ্পেষিত করা হয়েছে, রাজনৈতিক দলগুলোকে সেভাবে নিষ্পিত করা হয়েছে, অত্যাচারিত করা হয়েছে, নির্যাতন করা হয়েছে নেতাকর্মীদেরকে। আমরা সেই জন্য দলকে আবার পুনর্গঠিত করব। যেই মানুষগুলোর কারণে আজ আমরা আমাদের অবস্থান থেকে আমাদের কথাগুলো বলতে পারছি, সেই মানুষগুলোকে আবার আমরা একত্রিত করতে চাই, ঐক্যবদ্ধ করতে চাই। এই কার্যক্রমে 41 লাখ সদস্য নবায়নের টার্গেট করেছে বিএনপি। রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করতে পারবো। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। মেডিকেল কলেজে ভর্তিতে মুক্তিযোদ্ধা সহ অন্যান্য কোটায় সুযোগ পাওয়াদের ফলাফল যাচাই বাছাই করা হবে। এরপর তথ্য মিথ্যা বা ভুল প্রমাণিত হলে বাতিল হবে ফলাফল। কোটায় ভর্তির জন্য নির্বাচিতদের প্রয়োজনীয় প্রমাণ নিয়ে হাজির হতে বলেছে স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তর। এর আগে মেডিকেল পরীক্ষার ফল বাতিলের দাবিতে বিক্ষোভ করে সব সরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এ সময় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। প্রথমবার এক আসামি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক এখতিয়ার ও অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের আইনজীবীর দাবি, ৭১-এর মানবতাবিরোধী অপরাধের জন্য গঠিত আদালতে জুলাই আগস্টের ঘটনা প্রবাহের বিচারের সুযোগ নেই। আর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ফৌজদারি আদালতে অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই, এটা অসৎ উদ্দেশ্য প্রণোদিত। জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের বিচার শুরুর পর প্রথমবার একজন আসামি ট্রাইব্যুনালের বিচারিক এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন, যার নাম জিয়াউল আহসান। কারাগারে থাকা বরখাস্ত এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে রয়েছে গুম, খুন, নির্যাতন সহ একাধিক মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ। জিয়াউল আহসানের আইনজীবী বলছেন, ৭১-এর সংগঠিত অপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনালে ২৪-এর গণঅভ্যুত্থানের সময়ের অপরাধের বিচারের সুযোগ নেই। আমাদের যে 1971-এ যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের যে অপরাধী ছিল তাদেরকে বিচার করার জন্য এই ট্রাইব্যুনালটা গঠিত হয়েছিল। এবং এখন যে বিচারটা হচ্ছে সেটা হচ্ছে জুলাই আগস্ট। এটা হচ্ছে একটা পলিটিক্যাল কনফ্লিক্ট। এখানে কোনো ওয়ারের বিশেষত্ব নাই এবং কোনো ওয়ার নাই। মুক্তি চেয়ে করা আবেদনে ট্রাইব্যুনালের এখতিয়ারের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন জিয়ার আইনজীবী। 1973 সালে যখন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টটা প্রণয়ন করা হয়, সেই আইনে বলা ছিল যে এই আইন প্রণয়নের পূর্বে অথবা পরে এই আইনে বর্ণিত যত অপরাধ হয়েছে সেগুলোর বিচার করার ক্ষমতা ট্রাইব্যুনালের থাকবে। ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি একটা অপরাধ, ওয়ার ক্রাইমস আরেকটা অপরাধ। ওয়ার ক্রাইমস হওয়ার জন্য যুদ্ধ লাগবে, কিন্তু ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি হওয়ার জন্য কোনো যুদ্ধের প্রয়োজন নেই। সাংবিধানিকভাবে এই আইনকে একটা সুরক্ষা দেওয়া হয়েছে। তারা সরকারের বৈধতা চ্যালেঞ্জ করেছেন, এইটা এই ট্রাইব্যুনালের বিচার্য বিষয় নয়। শুনানি শেষে বুধবার আদেশের দিন ঘোষণা করে ট্রাইব্যুনাল। আগামী পরশুদিন অর্থাৎ 22 তারিখে এই বিষয়ে আদেশ দেবেন আদালত, এটা ঘোষণা করেছে। এদিকে জুলাই গণহত্যায় জড়িত পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদ এবং 2 কনস্টেবল হোসেন আলী ও আকরাম হোসেনকে কারাগারে পাঠিয়েছে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।
5ই আগস্টের পর আত্মগোপনে থাকা কুমিল্লা 6 আসনের সাবেক সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন বাহার, তার স্ত্রী মেহেরুন্নেসা এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা নামে আলাদা 3টি মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রায় 73 কোটি টাকার অবৈধ সম্পদ ও 301 কোটি টাকার অস্বাভাবিক ব্যাংকিং লেনদেনের অভিযোগ এনেছে দুর্নীতি দমন কমিশন। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ.ক.ম বাহাউদ্দিন বাহার ছিলেন এমপি। বরাবরই কুমিল্লা মহানগরে আধিপত্য বিস্তার করে এসেছেন এই আওয়ামী নেতা ও তার পরিবার। এবার 67 কোটি 43 লাখ টাকার অবৈধ সম্পদ এবং 29টি ব্যাংক হিসাবে 258 কোটি 68 লাখ টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক এই এমপির বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। 29টি ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ 258 কোটি টাকারও বেশি অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাত সারে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করায় সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। শুধু বাহারই নন, তার কন্যা কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনার বিরুদ্ধেও মামলা করা হয়েছে। এছাড়ে তার বিরুদ্ধে 3 কোটি 4 লাখ জ্ঞাত আয়ের বাইরের সম্পদের তথ্য দেওয়া হয়েছে। এছাড়া 16টি ব্যাংক হিসাবে 42 কোটি 58 লাখ টাকার লেনদেনের তথ্য রয়েছে। এছাড়া বাহাউদ্দিনের স্ত্রী মেহেরুন্নেসার বিরুদ্ধে করা মামলায় 2 কোটি 37 লাখ টাকা জ্ঞাত আয়ের বাইরের সম্পদের তথ্য দেওয়া হয়েছে তৃতীয় মামলায়। জনাব আ.ক.ম বাহাউদ্দিন বাহার তার অবৈধ উপায়ে অর্জিত অর্থ দ্বারা তার স্ত্রীর নামে উক্ত জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনে একে অপরকে সহযোগিতা করার দায়ে তাদের উভয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। বাহাউদ্দিনের অপর 2 মেয়ে আয়মান ও আজিজা বাহারকে মামলায় আসামি না করা হলেও তাদের সম্পদের হিসাব চেয়ে নোটিশ দিয়েছে দুদক। আয়মান বাহার এবং আজিজা বাহার কর্তৃক জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের যথার্থতা যাচাইয়ের লক্ষ্যে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সুপারিশ গৃহীত হয়েছে। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। বিজেপিকে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড কেনা এবং সীমান্তে ব্যবহারের অনুমতি দিয়েছে সরকার। একই সাথে বদলে যাচ্ছে পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের পোশাক আর লোগো। আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। প্লাস আপনার ওদের কাছে তো এই যে সাউন্ড গ্রেনেড নাই, এই সাউন্ড গ্রেনেড এইগুলি কেনার জন্য ওদের আমরা পারমিশন দিয়ে দিয়েছি, যেটা নিয়ে আপনারা দেখছেন যে চাঁপাইনবাবগঞ্জে বিএসএফ এর কাছে আছে, কিন্তু আমাদের বিজিবির কাছে নাই। বিজিবির কাছে আছে হলো সব লেথাল ওয়েপন। পোশাকের সিদ্ধান্তটা হয়ে গেছে, আমরা পুলিশের জন্য, র্যাবের জন্য এবং আনসারের জন্য 3টা সিলেক্ট করা হয়েছে। এন্টারপ্রেনিয়র্স অর্গানাইজেশন ইও বাংলাদেশের 9ম গ্লোবাল স্টুডেন্ট এন্টারপ্রেনিয়র অ্যাওয়ার্ডস GSEA গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সহায়তায় রাজধানীর একটি অভিজাত হোটেলে ছিল আয়োজন। ফাইনালে বাংলাদেশ অধ্যায়ে ডুবু টেক ব্যবসার জন্য বিজয়ী হন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সৌমিক হাসান শ্রান্ত। পরবর্তী ধাপে 10ই মার্চ ভারতের নাগপুরে GSEA গ্লোবাল কোয়ার্টার ফাইনালে ভারত, শ্রীলঙ্কা ও নেপালের প্রতিযোগীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। রানার আপ হয়েছেন ওয়েস্টেক ব্যবসার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহিউদ্দিন সৌরভ। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল জামালপুর সমিতির বার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন। অংশ নেন জামালপুর সমিতির সর্বস্তরের সদস্যরা। সদস্যদের ভোটে 2025-2026 সালের কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হন হাফিজুর রহমান ময়না। ডক্টর হাবিবুল্লাহ তালুকদার রাস্কিনকে মহাসচিব ও নজরুল ইসলাম দুলালকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে সমিতির সেবামূলক কার্যক্রমের পরিধি বাড়ানোর ঘোষণা দেয়া হয়। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।